ভ্যারিয়েন্স হচ্ছে হলো একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট যেটা ডিফাইন করে যে ডেটাগুলা তা মিন থেকে কি পরিমাণে স্প্রেড আউট আছে, অর্থাৎ একটা সেন্ট্রাল থেকে ডেটাগুলা কিভাবে স্প্রেড আউট আছে সেটা হচ্ছে হলো ভ্যারিয়েন্স ডিফাইন করে। এখন এখানে যে ইকুয়েশনটা দেখা যাচ্ছে যে এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এই ইকুয়েশনটা বলতেছে যে এক্স আই থেকে এক্স বার কে বিয়োগ দেওয়া, অর্থাৎ প্রতিটা অবজারভেশন থেকে আমরা মিনকে বিয়োগ দিয়ে যে ডিস্টেন্সটা পাচ্ছি সেই ডিস্টেন্সের স্কোয়ার করে তাকে সামেশন করতেছি এবং টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে তাকে ভাগ করতেছি, সেটা হচ্ছে হলো আমার ভ্যারিয়েন্স। এখন প্রশ্ন হচ্ছে হলো কেন আমি স্কোয়ার করতেছি। স্যার আমার যখন যেই ইউনিটের ডেটাটা থাকে বা যেই মেজারমেন্টের ডেটাটা থাকে আমি যখন একে স্কোয়ার করি, স্কোয়ার করার পরে এ হচ্ছে হলো নতুন একটা ইউনিটে চলে যায়, তো ইন্টারপ্রেট করার জন্য সুবিধা হয়, এই জন্য হচ্ছে হলো স্কোয়ারটা করা। স্যার এইটুকু হচ্ছে হলো আমি বুঝতে পারছি স্যার স্কোয়ারটা কেন করা হয়। আচ্ছা, গুড। আসলে আমাদের ভেরিয়েন্সটা তাহলে দিচ্ছে কি দেখো তো। স্যার ভেরিয়েন্সটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে হলো যে গড় দূরত্বটা দিচ্ছে স্যার, আমার একটা ডেটা থেকে যেই গড় দূরত্বটা পাবো সেই গড় দূরত্বটা দিচ্ছে স্যার মিন থেকে। গড় দূরত্ব তো বটেই, কিন্তু আমার মনে হয় যে যেহেতু তুমি স্কোয়ার করছো, দূরত্বের স্কোয়ারের গড় দিচ্ছে, দূরত্বের গড় না শুধু। জি স্যার। কারণ তুমি এক্স আই থেকে যখন এক্স বার বিয়োগ করছো, এক্স আই থেকে যদি আমরা এরকম করি, আমি কিছু শেয়ার করতে চাচ্ছিলাম এখানে। এক্স আই মাইনাস এক্স বার, এইটা হচ্ছে দূরত্ব, তাই না? এইটাকে এক্সাক্ট দূরত্বটা। তো এর উপর যদি তুমি স্কোয়ার করে দাও, তাকে যদি সাম করো, তাহলে কি হলো? এটা দূরত্বের স্কোয়ারের বর্গ। দূরত্বের সাম না কিন্তু, জি স্যার। এটা কিন্তু দূরত্বের বর্গের সাম। তারপরে তুমি এন দ্বারা ভাগ করছো, তাহলে দূরত্বের বর্গের সামের গড়। আর তুমি চাচ্ছ, তুমি খুঁজে পেতে চাচ্ছ শুধু দূরত্বটুকু কত, কিন্তু তুমি বের করে ফেলছো কি, যেটা ছিল দূরত্ব 2 সেটাকে তুমি এখন বলছো 4, যেটা ছিল 3 সেটাকে তোমার হয়ে গেছে এখন 9, যেটা ছিল 4 সেটা হয়ে গেছে 16, অনেক বড় বড় সংখ্যা চলে গেছে। তো এখন আমরা এতে আমার লাভটা কি? হ্যাঁ, লাভও আছে আমাদের, লাভ না থাকলে তো আমরা এটা করব না, তাই না? দেখো, এইটার অন্যতম একটা কারণ হলো ভেরিয়েন্স মানে কি। ভেরিয়েন্স মানে আমরা জানি যে ভেরিয়েন্স বলো আর ডিসপারশন মেজারের সবগুলোই কি, যে এক ধরনের দূরত্ব দেয়, এক ধরনের কি দেয়, দূরত্ব। তো আমরা করি কি, আমরা অনেক সময় চাই যে এই দূরত্বগুলো যেন কম থাকে, ডাটাগুলো যেন খুব কাছাকাছি থাকে। ডাটাগুলোর ভিতরে যদি অনেক বেশি দূরত্ব থাকে তখন আমরা সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করি। তার মানে দূরত্বকে এটা একটা মিনিমাইজেশনের একটা প্রবলেমে আমাদের যেতে হয়। আমরা নেক্সট যাব, হ্যাঁ, আমরা নেক্সট যখন ওই থিওরি গুলো পড়বো, অন্যান্য মেথড গুলো, তখন আমরা দেখবো যে আমরা ভেরিয়েন্স কে মিনিমাইজ করার চেষ্টা করতেছি, কখনো কখনো আবার ভেরিয়েন্স কে ম্যাক্সিমাইজও করার চেষ্টা করি। তো কোনো একটা ফাংশনকে তুমি মিনিমাইজই করো আর ম্যাক্সিমাইজই করো, তাহলে মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন করার জন্য ফাংশনটাকে কিভাবে আমরা ব্যবহার করি? তোমরা ইন্টারমিডিয়েটে শিখছো একদম, গুরুমান বা লঘুমান বের। জি স্যার, ডিফারেন্সিয়েশন করে স্যার। তোমাদেরকে কি করতে হয়? ইকুয়েশনটাকে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়, তাই না? জি স্যার, ডিফারেন্সিয়েশন করে স্যার তারপরে ক্রিটিক্যাল সেটা পয়েন্টগুলো ইকুয়াল টু একটা শূন্য ধরে নিয়ে তার একটা সলিউশন বের করতে হয়। সেই সলিউশন বের করার পরে তার সেকেন্ড ডেরিভেটিভে বসায় যদি নেগেটিভ আসে তাহলে আমরা সেটাকে বলি গুরুমান, আর যদি পজিটিভ আসে তাহলে তখন বলি সেটাকে লঘুমান, তাই না? জি স্যার। এটাই তো প্রসিজারটা ছিল। তার মানে কি, তুমি যদি দূরত্বকে দূরত্বকে যদি তুমি মিনিমাইজ করতে চাও অথবা ম্যাক্সিমাইজ করতে চাও, তাহলে দূরত্বের ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, আমরা যদি দূরত্বের ফাংশনটা এরকম হয় xi মাইনাস x বার, একটা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, এটা ধরো আমার দূরত্বের একটা ফাংশন, ডিসটেন্স ফাংশন, এইটাকে আমি ডেরিভেটিভ করব। আচ্ছা, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করা সহজ নাকি কঠিন? কারণ অ্যাবসলিউট ভ্যালু ফাংশনকে আমরা ডেরিভেটিভ করি কিভাবে? একবার সেটাকে পজিটিভ ধরে, একবার জিরো ধরে, একবার নেগেটিভ ধরে। নাকি জিরো কি ধরা হয়? জিরো কি একবার ধরা হয় নাকি? স্যার একটা ধরা হয় হচ্ছে হলো জিরোর চেয়ে বড় অথবা সমান, আর জিরোর চেয়ে ছোট স্যার, ওই দুইটা। তাহলে জিরোটা না, দুটো দুই ভাবে করা হয়, অর্থাৎ জিরোর চেয়ে বড় এবং সমান, তার মানে কি জিরো সহ পজিটিভ এবং নেগেটিভ, অথবা নন নেগেটিভ এন্ড নেগেটিভ, তাই না? জি স্যার।
হ্যাঁ এইভাবে। তাহলে তার মানে কি, তুমি যখন ডেরিভেটিভ করতে যাচ্ছ বা মিনিমাইজেশন করতে যাচ্ছ, তোমার একই ফাংশনকে তোমার দুই ভাবে যেতে হচ্ছে। কিন্তু আমি এই যে অ্যাবসলিউট ভ্যালুটা নিছিলাম কেন? উদ্দেশ্যটা ছিল যে ভ্যালুটা যেন সবসময় পজিটিভ। তো অ্যাবসলিউট ভ্যালু না নিয়েও তো আমি পজিটিভ করতে পারি। তখন আমরা বললাম যে না, আমরা তাহলে এটাকে স্কোয়ার করে পজিটিভ করব। স্কোয়ার করে পজিটিভ করে যদি আমরা একটা ফাংশন তৈরি করি, ডিস্টেন্সের ফাংশন, সেই ডিস্টেন্সের ফাংশনটাকে ডেরিভেটিভ করা কি অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে সহজ নাকি কঠিন হবে? দেখো, এই যে এটাকে যদি আমি স্কোয়ার করে দেই, কারণ এটা ডেরিভেটিভ করলে কি হবে, শুধু 2টা সামনে আসবে আর 2 - 1 হয়ে যাবে, জি স্যার। তাই না? তাহলে আমরা কি জি পেলাম? স্যার। একটা বেনিফিট পেলাম যে আমরা যখন মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশনে যাব, তখন আমরা কিন্তু সহজেই এটাকে ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজ অপটিমাইজেশন প্রবলেমে আমরা সলিউশনটা বের করতে পারবো। কিন্তু যখন আমাদের ফাংশনটা অ্যাবসলিউট ভ্যালু আকারে আছে, তখন আমাদের এটা একটা টাফ জব, কারণ একে আমাকে দুই ভাগে যেতে হবে এই ইকুয়েশনটা। হ্যাঁ, তখন আমার সমস্যা। এইটা হচ্ছে একটা অন্যতম কারণ আর কি। তাছাড়া আরো অনেক কারণই আছে। আর আমরা হচ্ছে আরো পাওয়ার দিয়ে দিয়ে সেগুলোকে আমরা মোমেন্ট বলি আর কি। আমরা যখন মোমেন্ট আলোচনা করব তখন সেটা শেখা যাবে। তো আপাতত এতটুকু একটা লজিক যে আমরা এটাকে ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশনের সমস্যা গিয়ে যেন খুব সহজেই সলিউশনটা করতে পারি, সেজন্য আমরা ভেরিয়েন্সের একটা ধারণা, ঠিক আছে। এবং একটা বিষয় হলো যে এই ফাংশনটা যেখানে মিনিমাইজেশন করবে, এই ফাংশনটাও সেখানেই মিনিমাইজেশন ও ম্যাক্সিমাইজেশন হবে। তার মানে কি, আমরা আমরা এই যে এখান থেকে এই যে কি বলে অ্যাবসলিউট ভ্যালু ফাংশনে আমরা যেভাবে যেখানে মিনিমাইজেশন ও ম্যাক্সিমাইজেশন পাচ্ছি, আমরা যখন স্কয়ার করছি আমরা তখন সেখানেও আমরা একই জায়গাতে পাচ্ছি। তাহলে আমরা শুধু ক্যালকুলেশনের একটু কি সহজ হচ্ছে আমাদের, তাই না? বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এখন তোমাদের একটা আমি প্রমাণ দিব, সেটা হলো যে এই যে অ্যাবসলিউট ভ্যালু ফাংশনটা যেখানে মিনিমাইজেশন দিবে, এই ফাংশনটাও সেখানেই মিনিমাইজেশন দিবে কি না। যদি না দেয় তাহলে আমাদের তো করে লাভ নাই। আর যদি যদি দেয় তাহলে আমাদের খুব ভালো সুবিধা, কারণ আমরা জানি যে এক্সাক্ট ডিস্টেন্স এটা না। স্কয়ার করলে আমরা এক্সাক্ট ডিস্টেন্স পাই না, কিন্তু এক্সাক্ট ডিস্টেন্স পাই আমরা এখানে। তার মানে কি, এইটা ব্যবহার করা আমাদের জন্য সুবিধাজনক স্ট্যাটিস্টিক্যালি, আমাদের জন্য ইন্টারপ্রিটেশনে খুব সুবিধাজনক দেন স্কয়ার ফরম্যাটসে। কিন্তু তারা যদি আসলে একই ধরনের আচরণ করে তাহলে আমার জন্য সেটাই সুবিধা, তাই কিনা? জি স্যার। তাহলে এটা একটা ম্যাথমেটিক্যালি প্রুভ করা যেতে পারে, হ্যাঁ, যে এটা হয় কিনা। এটা কি পারবা রাফসান, নাজমুল বের করতে? চেষ্টা তো করে দেখা যেতেই পারে, চেষ্টা তো করে দেখা যেতেই পারে, তাই না? জি স্যার। আর যদি না যায় তাহলে তাহলে আরো কোনো লজিক আছে কিনা যেটা তারা বেশি সুবিধা দেয় অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে? হ্যাঁ, যে হতে পারে যে হ্যাঁ না, আমরা স্কয়ার করার কারণে আমাদের লস কম হয়েছে বরং সুবিধা বেশি হয়েছে, তাহলে আমরা সেদিক দিয়েই যাবো। এটা একটা বিষয়। তাহলে আমার মনে হয় তোমরা এই জায়গাটা অনেকটাই বুঝতে পারছো, কেমন? আর কোনো প্রশ্ন আছে নাজমুল, রাফসান, ফাহাদ? স্যার আমি ভেরিয়েন্সটার সাথে স্যার কিছু কথা শেয়ার করতে চাচ্ছিলাম হ্যাঁ স্যার। বলো বলো। স্যার আমরা যখন একটা সাইন কার্ভ করি, তো স্যার আমাদের ওয়াই ইকুয়াল যখন 0, মানে এক্স এক্সিসটা যদি ধরি, ওইটারে যদি আমরা মিন বার ধরি, আর যদি আমার সাইনের প্রথম যেটা পার্ট সেটা উপরে আছে, মানে আছে +1 টাইপ পর্যন্ত আছে, আর নিচের যেটুকু আছে -1। স্যার আমার প্রথমটা তো পজিটিভ, আর নিচেরটা হচ্ছে আমার মানে নেগেটিভ সাইডে কি পরিমাণ স্প্রেড আউট আছে যদি সেটুকু ধরি, তাহলে স্যার আমাদের ভ্যারিয়েন্সটা কি করতেছে, যেহেতু স্কোয়ার করতেছে, তখন নিচের যে নেগেটিভ পার্টটা আছে আমি ওইটারে কি করতেছি, উপরে নিয়ে যাচ্ছি, পজিটিভ সাইডে নিচ্ছি। স্যার এরকম ভাবে কি বলা যায়? হ্যাঁ সেটা তো বটেই। দেখো তুমি যখন অ্যাবসলিউট ভ্যালু করছিলা তখনও কিন্তু ওই যে নিচেরটাকে পজিটিভই নিয়ে গেছো। তোমার যখন নেগেটিভ ছিল, ওটার সাথে মানে লিংক করতে যাচ্ছিলাম যে জিনিসটা কি ওইভাবে আমি বলতে পারি। হ্যাঁ ওভাবেও তুমি বলতে পারো, ওভাবেও বলতে পারো যে তুমি নেগেটিভটাকে উপরে নিয়ে গেলা, কিন্তু নেগেটিভটা যখন পজিটিভ করছো সেটা কিন্তু আমরা শুধু অ্যাবসলিউট ভ্যালু দিয়েও করতে পারি, পারি কিনা দেখো। জি স্যার। হ্যাঁ জি স্যার। শুধু অ্যাবসলিউট ভ্যালু দিয়েও কিন্তু তোমার নেগেটিভটাকে তুমি নেগেটিভ 1 কে তুমি পজিটিভ 1 বানায় দিতে পারো শুধু অ্যাবসলিউট ভ্যালু দিয়েও। কিন্তু আমরা কেন স্কয়ার করে তাকে পজিটিভ করছি? স্যার ওই ম্যাক্সিমাম মিনিমামের ওই ওই হ্যাঁ, থিওরি এটা একটা মানে অন্যতম ওইটা কারণ। এখানে আরো কাজ কিছু করবে। কারণ থাকতে পারে, আরো কিছু কারণ থাকতে পারে, সেটাও আমাদের খুঁজে দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ,
তোমার কারণটাও তুমি যেটা লজিক বলছো সেটাও একদম উৎকৃষ্ট একটা লজিক, ঠিক আছে, কিন্তু সেই লজিকটাতে অ্যাবসলিউট ভ্যালু ফাংশনও কাজ করে। হুম, আচ্ছা আমি কি ক্লিয়ার করে দিব এখন? আরেকটা জিনিস দেখো রাফসান যেটা বলছিল, এখন দেখো আমরা কি করলাম এখানে, এখানে ধরো এক্স এক্স এর ইউনিট যদি হয় ধরো মিটারে হয়, তাহলে আমি যখন ভেরিয়েন্স বের করছি তখন এটা তখন কিসে দিচ্ছে? মিটার স্কয়ারে কিন্তু দিচ্ছে, আর বর্গ মিটারে দিচ্ছে। তখন কিন্তু আমাকে ইউনিটটারও স্কয়ার হয়ে যাচ্ছে, তাই না? এটা একটা কিন্তু সমস্যা যে আমার যেটা ইউনিট আছে সেই ইউনিটের স্কয়ার ফর্মে আমাকে গিয়ে কি করতে হচ্ছে? ইন্টারপ্রিটেশন দিচ্ছে। এবং সেই জন্যই যাতে করে এই যে এইটাকে আমি ভ্যানিশ করে দিতে পারি, যেহেতু আমরা আগে স্কয়ার করেছি, স্কয়ার করে করে সংখ্যাগুলোকে বড় করছি, এখন সংখ্যাটাকে আমরা ছোট করতে চাই। ছোট করার জন্য এইটার উপরে যদি আমরা একটা স্কয়ার রুট দিয়ে দেই, তখন সেটাকে বলি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ পরিমিত ব্যবধান। মানে কি একদম পারফেক্ট যে ব্যবধান সেটার কাছাকাছি যাচ্ছে, সেইটা কিন্তু তখন দেখো, তখন এটা কিন্তু এই যে এটার কাছাকাছি চলে আসবে, কি বলে মিন ডেভিয়েশন ফ্রম মিনের কাছাকাছি চলে আসবে। তাই আসবে কিনা দেখো তো। জি আমি স্যার। যদি এই ভেরিয়েন্সটাকে স্কয়ার ফর্মে যেগুলো আছে সেগুলোকে যখন আমি স্কয়ার রুট করে দিলাম, তখন কি আগের জায়গাতে আসবে না? জি স্যার, যে ইউনিট ছিল স্যার ওই ইউনিটে চলে আসবে। হ্যাঁ দেখো, এই যে এখানে ইউনিট কি ছিল, এখানে এই যে এটাতে মিটার ইউনিট কি ছিল ছিল? স্যার। এটাতে শুধু মিটার ছিল। আর এই যে এই জায়গাতে ইউনিট কি আছে? মিটার স্কয়ার স্কয়ার। মিটার। স্যার ওখানে তো যখন আছে আমি মিটার স্যার। স্কয়ার রুট করে দিলাম তখন কি হবে? স্যার তখন যখন মিটারে আমার চলে এই যে আসবে। ভিতরের ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমার 4 আসতো, সেটা এখন 2 হয়ে যাবে। যদি দুই আমার হয়ে যাবে। ভেরিয়েন্সের ভ্যালু 16 আসতো, তাহলে সেটা তখন আমার 4 হয়ে যাবে। তার মানে কি আমি Four। অরিজিনাল ডিসটেন্সের কাছে যাচ্ছি। শুধু মাঝখানে আমি স্কয়ারটা করে লাভটা কি হলো আমার? আমি ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশনের সমস্যাটাকে সহজভাবে সলিউশন, বুঝতে পারছো? যখন আমি স্কয়ার রুটও করছি তখন আমার কি আছে দেখো, তখনও কিন্তু ডেরিভেটিভ করা খুব সহজ, কারণ পাওয়ার হয়ে যাবে হাফ, হাফ সামনে আসবে, তারপরে হাফ মাইনাস 1 করে দেবো, তাই তো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা তারপরে নেক্সট যাও তাহলে। স্যার এরপরে হচ্ছে হলো স্যার স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যার। হ্যাঁ স্যার এখানে যেটা বলছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে হলো স্যার আপনি যেটা বললেন যে আমরা যখন একটা আহ, এককে কোনো একটা জিনিসকে ভ্যারিয়েন্স বের করি, তখন ওই এককটার স্কোয়ার করলে পরে ওইটা আর ওই আগের এককটা থাকে না, নতুন একটা একক হয়ে যায়। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে কি ওই এককটাকে হচ্ছে হলো আবার আগের এককে নিয়ে আসে, নতুন এককটাকে আগের এককে নিয়ে আসে, তাহলে আমার ইন্টারপ্রিট করতে সুবিধা হয়। good. এই যদি ফিজিক্যাল মিনিং বলতে হয় যে যদি লো একটা ডেটা সেটে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক লো হয়, তাহলে বোঝা যাবে যে তারা মিন থেকে ডেটাগুলা অনেক কাছাকাছি আছে। আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক হাই হয়, তাহলে বোঝা যাবে যে ডেটাগুলা মিন থেকে অনেক দূরে আছে। যেহেতু আমার এখানে স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তখন এটা ওই মিন ডেভিয়েশন ফ্রম মিন এ চলে যাচ্ছে স্যার। তার মানে এইটা আসলে খুবই কাছাকাছি চলে যাবে কার? মিন ডেভিয়েশন ফ্রম। মিনের। এইটা তো আমার অরিজিনাল ডিসটেন্সের মিন ছিল, তাই না? তার মানে এইটাও জি এখন স্যার। এই যে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, সেটা এখন এইটার কাছাকাছি চলে যাবে। এক্সাক্ট সমান হবে না, তবে একটা কাছাকাছি ভ্যালুর দিকে যাবে। মানে অন্তত বুঝতে পারবা যে ঘটনাটা কেমন হচ্ছে, তাদের ভিতরে ডিসটেন্সটার এভারেজটা কেমন, সেটা খুব সহজেই বোঝা যাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। হুম। আচ্ছা, এখন কি আমরা এটা প্রমাণ করতে পারবো যে তোমরা মনে হয় যে মিন ডেভিয়েশন ফ্রম মিন এটা যে ডিসটেন্স, এটা প্রমাণ করছো, তাই না? প্রমাণ কি তোমরা আজকে দেখাবে? স্যার নাজমুল স্যার জি স্যার নাজমুলও করছি নতুন একটা করছে স্যার। স্যার, ওইটা দুইটা স্যার কম্বাইন করা আছে স্যার ও। আচ্ছা আচ্ছা, গুড। এটা এটা তোমরা প্রমাণ করছো। আচ্ছা, এই ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ডিসটেন্স, সেটা কি প্রমাণ করা যায়? ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড তুমি এখানে ডেভিয়েশন। ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি কি বলছো? তারাও একটা করে ডিসটেন্স, তাই না? তাহলে এরা স্যার যদি এটা স্যার ডিসটেন্স হয়, এরা যদি স্যার ডিসটেন্স হয়, স্যার ডিসটেন্সের ওই আমাদের তিনটা তিনটা প্রপার্টিজ কি ল এরা হোল্ড হোল্ড করে? করে দেখাই দেওয়া যাবে স্যার। স্যার স্যার যাবে স্যার। স্যার এটা তো শুধু স্যার স্যার আহ, আহ, স্যার, এটা স্যার তিনটা ল মেট্রিক হোল্ড করলে ক্ষেত্রে দেখাই হবে না স্যার। হ্যাঁ বলো। স্যার স্যার আমি যে ওই যে প্রমাণটা করছিলাম স্যার, ওইটা হচ্ছিল স্যার ওই
টপোলজিতে মেট্রিক স্পেসে স্যার একটা হ্যাঁ, ছিল ম্যাট্রিক্স যে স্পেস হচ্ছে দিয়েই তোমাকে করতে হবে, কারণ ডিস্টেন্সের প্রপার্টি তো ওখানে গিয়েই, তাই না? ডিস্টেন্সের যে তিনটা প্রপার্টিজ আছে, সিমেট্রিক প্রপার্টি, ট্রায়াঙ্গেল প্রপার্টি, আর একটা কি জানো, প্রথম প্রপার্টিটা স্যার ওই Symmetry, একটা জিরো প্রপার্টি আর কি, মানে সমান non-negative. হলে জিরো হয়ে জিরো। যায় আর কি। হ্যাঁ, জি স্যার। সেইটা দ্বারা তোমরা নেক্সট দিনে আমাকে প্রমাণটা দেখাবে যে ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুটোই ডিস্টেন্স। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন ছিল বলো। স্যার। হ্যাঁ, স্যার ওই মেট্রিক স্পেসে যখন স্যার আমরা কোনো ডিস্টেন্সকে ডিফাইন করি তখন তো স্যার মানে এ থেকে বি যদি ডিস্টেন্স হয় তাহলে ওইটাকে আমরা এ মাইনাস বি মড অফ এ মাইনাস বি লিখি, কিন্তু হ্যাঁ, এখানে তো আমার ডেফিনেশনের সাথে মিলতেছে না, এখানে তো স্যার আমার মডটা নাই, তাহলে আমি এটাকে কিভাবে ওই মেট্রিক স্পেসের চেষ্টা করে দেখো। ইটা ধরবো স্যার? ডিস্টেন্স তোমাকে, যদি তুমি এটাকে এখন ডিস্টেন্স বলে থাকো, ওই যে মেজার অফ ডিসপারশন মানেই তোমার ডিস্টেন্স, ডিস্টেন্স যদি তুমি এটাকে বলে থাকো তাহলে তোমাকে ওই প্রপার্টিজ হোল্ড করাতেই হবে। স্যার আমরা তোমরা ইউক্লিডিয়ান একটু চেষ্টা করে স্পেস দেখো, থেকে বোঝাইতে পারি স্যার। তোমরা স্যার একটু চেষ্টা দুইটা করে দেখো। বিন্দুর মধ্যবর্তী ডিসটেন্স থেকে ওখান থেকে যে আমি যদি হোল্ড করি স্যার, যদি আমার তোমরা মিন যেভাবেই হোক একটা তোমরা একটু চেষ্টা মানে করে দেখো। পয়েন্ট আর আছে এক্স আই যে কোনো অবজারভেশন হিসাবে ভেবে করছি স্যার। আচ্ছা, তোমরা এই দুটোকেও প্রমাণ করার চেষ্টা করবে, তাহলে যেটা হবে, এখন দেখো, তোমরা যদি এটা প্রমাণ করতে পারো যে ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন ফ্রম মিন বা মোড সবগুলোই ডিস্টেন্সের প্রপার্টিকে হোল্ড করে, তাহলে তোমরা নিচ থেকেও কোনো ডিস্টেন্স ডিফাইন করতে পারো। তুমিও একটা ইকুয়েশন স্ট্যাটিস্টিক্স এর জগতে তোমার নামে একটা ইকুয়েশন দিতে পারো যেটা ডিস্টেন্স মেজার করতে পারে। যেমন ধরো এই যে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, এটার সঙ্গে যদি আমি 5 যোগ করে দেই, সেটাও একটা ডিস্টেন্স কিনা? জি স্যার। জি স্যার। জি এটা, স্যার। কারণ আমি যদি প্লাস দেই এবং 5 যদি সবসময় পজিটিভ হয় তাহলে অবশ্যই সেটাও একটা ডিস্টেন্স। তার মানে তুমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারো যে আমার এই ফাংশনটা, এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ কি বলে যে xi মাইনাস x বার তারপরে ডিভাইডেড বাই n প্লাস 5, এইটা একটা ডিস্টেন্স এবং এইটা খুব ভালো কাজ করে, এই ইকুয়েশন দিয়ে অনেক অনেক প্রবলেমকে সলিউশন করা যায়, তাহলে এই ইকুয়েশনটার নাম হয়ে যেতে পারে যে রাপসান ডিস্টেন্স। এটাও পৃথিবীতে মানে এস্টাবলিশড একটা ইকুয়েশন হতে পারে যে এটা রাপসানস ইকুয়েশন। এটা করা সম্ভব কিনা এরকম? তার মানে এই সবগুলো ইকুয়েশনের একটা কমন প্রপার্টিজ আছে, তারা ডিস্টেন্সের তিনটা প্রপার্টিজ কে হোল্ড করে। ওই তিনটা প্রপার্টিজ কে হোল্ড করে তুমি যে কোনো ধরনের ডিস্টেন্স আবিষ্কার করতে পারো, যে ডিস্টেন্স গুলো তোমার কোনো না কোনো প্রবলেমকে সলিউশন করতে পারে। সেটা আজকে তুমি একটা ইকুয়েশন, তুমি তোমার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এ তুমি একটা ইকুয়েশন তৈরি করে রেখে যাও, আজ থেকে 100 বছর পরে হলেও সেই ইকুয়েশন কাজে লাগতে পারে, আজ থেকে 20 বছর পরে হলেও কাজে লাগতে পারে। ঠিক আছে, কারণ মানুষ আগে থিঙ্কিং করে, পরে কিনা সেটা কাজে লাগে, তাই না? জি স্যার। কি রাফসান, তাই কিনা? নাকি ম্যাথমেটিক্স যেটা আবিষ্কার হবে সেটা সঙ্গে সঙ্গেই ব্যবহার হওয়া শুরু করে? না স্যার, এখন তো স্যার যেইগুলা চলতেছে সব তো স্যার 100 বছর আগে ম্যাথ দিয়ে সব তো। হ্যাঁ, 100 বছর আগে কিন্তু সেগুলো চিন্তাও করা যেত না হয়তো, তাই না? অনেক ম্যাথমেটিক্স আছে যেগুলো 50 বছর আগেও চিন্তা করা যেত না, যে বিশেষ করে এখন এই যে হিলবার্ট স্পেস, তোমাদের কি জানো ব্যানাক স্পেস, এই স্পেস গুলোর ম্যাথমেটিক্স কিন্তু অনেক আগে আবিষ্কার, কিন্তু আজকে সেগুলোর ব্যবহার হচ্ছে বা কিছুদিন ধরে সেগুলোর ব্যবহার হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা, আর তুমি এখন যখন এই যে তো নতুন করে আর ম্যাথমেটিক্স নিয়ে কেউ আবিষ্কার বা ঘাটাঘাটি করতেছে না, এখন তারা জাস্ট এটার অ্যাপ্লিকেশন নিয়ে যত কাজ করা না, সেটা খুব চলতেছে। অল্প সংখ্যক মানুষ এখনো থিওরি আবিষ্কার হচ্ছে, এখনো নতুন নতুন স্পেস তৈরি করার চেষ্টা করতেছে। হ্যাঁ, কিন্তু এখন যেটা স্পেস তৈরি হবে সেটা হয়তোবা আজ থেকে 100 বছর পরে বা 50 বছর পরে হয়তোবা তার ব্যবহার হবে। কারণ এখন যে ডাটার নেচার, সেই ডাটার নেচার গুলোকে, সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য নতুন ধরনের স্পেসের প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, অনেক প্রবলেমই আছে যেগুলো এখনো আনসলভ, কারণ সেটার ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারছে না মানুষ, সেই জায়গাতে অনেক মানুষই কাজ করছে। ঠিক আছে, সুতরাং আমি গত দিনেও বলছিলাম যে উপন্যাসে অনেক কঠিন কঠিন শব্দ দিয়ে, কবিতায় অনেক কঠিন কঠিন শব্দ দিয়ে আমরা কবিতা লিখি। হ্যাঁ, সাহিত্যিকরা কবিতা লেখে বা কবিরা কবিতা লেখে, লেখকরা লেখে, কিন্তু সেগুলো যে বাস্তব জীবনে সরাসরি ব্যবহার হয় তা না। কিন্তু সেটা যদি অতটুকু যদি না থাকতো আমরা হয়তোবা খুব ভালোভাবে কথাও বলতে পারতাম না। ঠিক আছে, সুতরাং ম্যাথমেটিক্সও একটা ভাষা, সেটাও অনেক উন্নত মানের ভাষা কিছু তৈরি হবে, অনেক হাই লেভেলের ভাষা তৈরি হবে,
হয়তোবা কিছু পরে মানুষ সেই ভাষাগুলোতে কথা বলতে অভ্যস্ত হবে। আজ থেকে 100 বছর আগে ছোট ছোট যে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স এর অ্যানালাইসিস ছিল সেগুলো মানুষ আর এখন করেই না, তাই না? অথচ তখন ওগুলোই কিন্তু খুব উন্নত মানের ভাষা ছিল, তাই কিনা নাজমুল? জি স্যার। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু মানুষের ভাষা পরিবর্তন হয়েছে। ম্যাথমেটিক্যাল যে ভাষা, সেই ভাষাটা পরিবর্তন হয়ে এখন উন্নত ভাষায় আমরা কথা বলি। আরো 100 বছর পরে বা 50 বছর পরে আমরা আরো উন্নত ম্যাথমেটিক্যাল ভাষা দিয়ে কথা বলি। সুতরাং তোমরা যদি থিঙ্কিং করে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করে যদি সেই ভাষাগুলো তৈরি না করতে পারো, সেই শব্দ তৈরি না করতে পারো, সেই বাক্য যদি না তৈরি করতে পারো, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কোন ভাষায় কথা বলবে? এই জন্য আমাদের যেমন বাংলা ভাষার যেমন উন্নয়ন দরকার, হ্যাঁ, আমাদের ইংরেজি ভাষার যেমন উন্নয়ন দরকার, তেমনি আমাদের ম্যাথমেটিক্যাল ভাষার উপর উন্নয়ন দরকার। হ্যাঁ, কেউ যদি মনে করে যে বাংলা ভাষার উন্নয়ন না করে শুধুমাত্র ম্যাথমেটিক্স এর উন্নয়ন করবে, তাহলে বাঙালি দ্বারা কখনো ম্যাথমেটিক্স এর উন্নয়ন হবে না। কারণ তুমি চিন্তা করো, তোমার বাংলা ভাষা যদি সুন্দর না হয়, তুমি ভালোভাবে চিন্তা করতে পারবে না। আর ভালোভাবে যখন চিন্তা করতে পারবে না, তখন ভালোভাবে তোমার ম্যাথমেটিক্স তৈরি হবে না। তুমি অবশ্যই দেখবা যে জাতি বিজ্ঞানে উন্নত সে জাতি অবশ্যই সাহিত্যে উন্নত। সাহিত্যে উন্নত নয় সে জাতিকে কখনোই তুমি বিজ্ঞানে উন্নতি হতে দেখবা না। কখনোই পারবে না তুমি তাদেরকে দেখতে। বুঝতে পারছো? আচ্ছা, যাই জি হোক, আমি মনে হয় একটু অন্যদিকে গেলাম। তো তোমরা কিন্তু এরকম যদি এখানে এখানে ডিস্টেন্স তৈরি করার বেশ কিছু সুযোগ আছে। হ্যাঁ, বেশ সুযোগ আছে। তোমরা যদি নতুন নতুন ডিস্টেন্স তৈরি করতে পারো, নতুন নতুন ফাংশন তৈরি করে পৃথিবীকে দিতে পারো যে এগুলো দিয়েও ডিস্টেন্স মেজার করা যেতে পারে। যেমন পৃথিবী বিখ্যাত একটা ডিস্টেন্স আছে, সেটার নাম হচ্ছে মাহালনোবিস ডিস্টেন্স। মাহালনোবিস ডিস্টেন্স আবিষ্কার করেছিলেন পিসি মাহালনোবিস। তিনি ঢাকার মানুষ, তার বাপদাদার বাড়ি ঢাকায়, ঢাকার বিক্রমপুরে। মানে সেই ব্রিটিশের সময় তিনি পরবর্তীতে ইন্ডিয়ায় যান তার বাপদাদার সঙ্গে আর কি। ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তিনি প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তিনি মাহালনোবিস ডিস্টেন্স নামে একটা ডিস্টেন্স আবিষ্কার করেন এবং সেটা পৃথিবী বিখ্যাত একটা ডিস্টেন্স। তার সবচেয়ে বড় কাজ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিস্টেন্স, এবং সেটার জন্যই তিনি পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন মাহালনোবিসকে মানুষকে স্মরণ করতে হবে ওই একটা ডিস্টেন্সের জন্য। হ্যাঁ, তিনিও কি করেছেন, একটা ইকুয়েশন ড্রাইভ করেছেন এবং সেই ইকুয়েশনটা ডিস্টেন্সের ওই তিনটা প্রপার্টিসকে হোল্ড করে এবং সেটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিসে কাজে লাগানো। এটাই হচ্ছে তার ফিজিবিলিটি। বুঝতে পেরেছো? জি স্যার। সুতরাং তোমাদের যারা যে অসম্ভব তা না, তোমরাও হয়তো কোনো একটা ইকুয়েশন, তোমরা একটা ডিস্টেন্স তৈরি করতে পারবা যদি ওই তিনটা প্রপার্টিসকে হোল্ড করে এবং রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন করা যাক বা না যাক, যদি এক সময় যায় তাহলেই হল। ঠিক আছে, তাহলে চেষ্টা করে দেখা যেতেই পারে যে ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিস্টেন্স কি না, এটা তোমরা প্রমাণ করবে।